অনেক সময় দেখা যায় মাছ মাংসের দাম এত বেশি থাকে যে প্রতিদিন খাওয়া আসলে সম্ভব হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের হাতের কাছে যদি সব সময় মাছ আর মাংস না থাকে তাহলে এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। তোমরা কাঁচকলা আর আলু দিয়ে আমি আজকে যে তরকারিটি রান্না করছি এটি জাস্ট একবার রান্না করে দেখতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা মাছ মাংস খাওয়ার চেয়ে এই তরকারিটাকেই বেশি পছন্দ করতে থাকবে। সো এই তো রেসিপিটি শুরু করার আগে প্রথমেই আমি কাঁচকলা আর আলু পিস পিস করে কেটে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি কলাটা কেটে সেটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপরই মূলত এই মশলাগুলো দিয়ে মাখিয়েছি। এটা মাখানোর উদ্দেশ্য হচ্ছে কলার ভিতরে যে একটা আলাদা আলগা কষ থাকে, সেই কষটা যখন আমি হলুদ আর লবণ দিব তখন সেটা চলে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছ কলাগুলো আমার মাখানো শেষ। এখন আমি এগুলোকে একটুখানি ধুয়ে নেব পানি দিয়ে। অবশ্যই পানিতে ভালো মতো ধুতে হবে, না হলে কিন্তু কলার যে এক্সট্রা একটা কষ থাকে সেটা কিন্তু থেকেই যাবে। তো ধোয়া হয়ে গেলে আমি এখন কলাতে আবারও কিছু মশলা মাখিয়ে নেব। হলুদ, শুকনো মরিচ গুঁড়ো আর লবণ অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ এর আগেও কিন্তু আমরা লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, সো এখন আমি আবারও মাখিয়ে নেব ভালো মতো, যেন সম্পূর্ণ মশলাটা একদম কলার সাথে মাখিয়ে যায়। সো মশলা দিয়ে মাখানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম। তো এ পর্যায়ে বেসন দিয়েও আমি ভালো মতো মাখিয়ে নেব। তারপর আমি একটি চুলোতে কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে এলে সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল যখন গরম হয়ে এসেছিল তখন আমি সেখানে একটা একটা করে কলাগুলো ছেড়ে দিচ্ছিলাম। এই সবগুলো পিস আমি ভালো মতো ভেজে উঠিয়ে নিচ্ছিলাম। তো এই সময়ে আসলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যা বলার অপেক্ষা রাখে না। এই ঘ্রাণেই মনে হয় যেন উঠিয়ে খেয়ে ফেলি। তো আমি আসলে উঠিয়ে খেয়েও ফেলেছিলাম ভাজার পরে। যাই হোক, সো তোমরা আবার আমার মতো খেয়ে অল্পখানি করে দিও না। আমার আবার তর্স হয়েছিল না, এতটাই ভাল লাগছিল যে খেয়ে ফেলেছিলাম। সো এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সবগুলো কলা ভাজি উঠিয়ে নিয়েছিলাম একটি আলাদা বাটিতে। এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম জিরা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর সেই সাথে বেশ ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলোকে, যেগুলোকে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখন এটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করব, আর মাঝখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বেশ কিছুটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে ছিল রসুন বাটা আর আদা বাটা। বাটা মশলাগুলো দিয়েও ভালো মতো আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম সবগুলো একসাথে। এখন দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েও ভালো মতো আমি কষিয়ে নিচ্ছিলাম আলুগুলোকে। কষানোর এ পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। সো এরপর 4 থেকে 5 মিনিট ঢেকে রাখার পর যখন মোটামুটি ভালো মতো কষানো হয়ে গিয়েছিল তখন আমি ওই যে আমার ভেজে রাখা যে কলাগুলো ছিল সেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম।
এই তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি কলা আর আলু ভালো মতো কষিয়ে নিয়ে এখানে ঝোল দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম পানি। তোমরা যতটুক ঝোল খাবে ততটুকুই পানি দেওয়ার ট্রাই করবে, বেশি অথবা কম দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটি যখন প্রায় হয়ে এসেছিল একদম শেষে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ, যেগুলো আমি ফালি ফালি করে কেটে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়েও ভালো মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আবারও রেখে দিয়েছিলাম এবং একদম শেষ হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছিলাম। আমি কিন্তু আগেই বলেছি এই রান্নাটা একদম মাছ মাংসের মতোই অনেক বেশি সুস্বাদু। সো তোমরা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবে, রুটি অথবা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।